আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টি শুরু করছি। তো এই অধ্যায়টিতে তোমরা দেখবে যে নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ এবং এদের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে ডিটেলসে আলোচনা আছে। কিন্তু আজকের ক্লাসটি যেহেতু আমার এই চ্যাপ্টারের প্রথম ক্লাস, তাই আজকের ক্লাসে আমরা শুধুমাত্র বহির্জাত প্রক্রিয়া কি, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি এবং বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কি কি সেই সম্পর্কে ডিটেলসে জানব। ফলে যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি যারা এসএলএসটির ক্যান্ডিডেট তারাও কিন্তু আজকের এই টপিকটি তোমরা ইন্টারভিউতে ডেমো ক্লাস হিসাবে উপস্থাপন করতে পারো। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা শুরু করি। ঠিক আছে, দেখো অধ্যায়টি কি? অধ্যায়টি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তাই তো? তো এই যে ভূমিরূপ, প্রথমে আমরা এই ভূমিরূপ কি এই সম্পর্কে ধারণা ক্লিয়ার করে নিই। দেখো ভূমিরূপ কি। দেখো ভূমিরূপে কয়টা শব্দ আছে? দুটো শব্দ আছে। একটা হচ্ছে এই ভূমি, আর একটা হচ্ছে কি এই রূপ, তাই তো? তো এক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে এই ভূমি মানে কি বা ভূমি শব্দের অর্থ কি? ভূগোলের ক্ষেত্রে ভূমি মানে হচ্ছে ভূপৃষ্ঠ, তাই তো? আর এই যে রূপ, এই রূপ শব্দের অর্থ কি? রূপ শব্দের অর্থ কি মানে দেখতে কেমন, তাই তো? দেখতে কেমন বা চেহারা বা আকৃতি, তাই তো? তাহলে ভূমিরূপের অর্থ কি দাঁড়ায়? ভূপৃষ্ঠটি দেখতে কেমন বা ভূপৃষ্ঠের চেহারা বা আকৃতি, তাই তো? তাহলে দেখো আমরা পৃথিবী পৃষ্ঠকে কয় রকম রূপে দেখি? পৃথিবী পৃষ্ঠকে আমরা 3 রকম রূপে দেখি, তাই কিনা? একটা কি পাহাড় পর্বত, আর একটা কি মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি, তাই তো? তো পৃথিবীর যে কোনো জায়গায় কি হবে? এই 3টার কোনো একটার মধ্যে হবে, হয় পাহাড় পর্বত হবে, অথবা মালভূমি হবে, অথবা সমভূমি হবে। ফলে মোটা অর্থে ভূমিরূপ বলতে কিন্তু আমরা এই পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি এগুলোকেই বুঝি। কিন্তু সূক্ষ্ম অর্থে এই পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি এগুলো তো ভূমিরূপ অবশ্যই। তো এগুলোর মধ্যেও এই পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি এগুলির মধ্যেও যদি ভূমির কোনো বিশেষ রূপ প্রকাশ পায়, এগুলির মধ্যে ভূমির কোনো বিশেষ রূপ প্রকাশ পেলে সেটাকেও আমরা ভূমিরূপ বলি। যেমন পার্বত্য অঞ্চলে জলপ্রপাত গঠিত হয়, তাহলে জলপ্রপাত একটা ভূমিরূপ। ওকে, আগ্নেয়গিরি একটা ভূমিরূপ। আবার নদীর মোহনায় পলি সঞ্চিত হয়ে যে বদ্বীপ গঠিত হয়, সেই বদ্বীপও কিন্তু একটা ভূমিরূপ। এবার আমরা দেখে নিয়ে চলো এই বহির্জাত প্রক্রিয়া কি বা ইংরেজিতে এক্সোজেনেটিক প্রসেস কি। ঠিক আছে, দেখো মনে করো এই ভূপৃষ্ঠে এই কোনো একটা এরকম পর্বত সৃষ্টি হয়ে আছে, ভূপৃষ্ঠে কোনো একটা পর্বত সৃষ্টি হয়ে আছে। তাহলে এই যে পর্বত সৃষ্টি হয়ে আছে এটা কি একটা ভূমিরূপ, তাই তো? আর দেখো আমরা সকলেই জানি যে কোনো একটা বস্তু বা কোনো কিছু সৃষ্টি বা ধ্বংসের জন্য কি প্রয়োজন? শক্তি বা বলের প্রয়োজন, তাই তো? তাহলে এই যে পর্বতটা সৃষ্টি হয়েছে বা পর্বতটার গঠন হয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো না শক্তি বা বলের জন্য গঠিত হয়েছে। কারণ কোনো শক্তি বা বল ছাড়া কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস হয় না। পর্বতটা যেহেতু সৃষ্টি হয়েছে, ফলে কোনো শক্তির জন্যই সৃষ্টি হয়েছে, তাই তো? তো এই পর্বতটা যে শক্তির জন্য সৃষ্টি হয়েছে, সেই শক্তিটা কোথায় আছে? সেই শক্তিটা আছে ভূ অভ্যন্তরে, ঠিক আছে? তো এই ভূ অভ্যন্তরে যে শক্তির জন্য এই পর্বতটা গঠিত হয়েছে, সেই শক্তিটাকেই ভূগাঠনিক শক্তি বা ভূ অভ্যন্তরীণ শক্তি বলে, যা তোমরা ক্লাস 9-এ পড়েছো। আবার দেখো ভূপৃষ্ঠের বাইরে কিছু শক্তি আছে, ভূপৃষ্ঠের উপরে বা বাইরে, পৃথিবীর বাইরে বা ভূপৃষ্ঠের উপরে কিছু শক্তি আছে, যে শক্তিগুলো কি করে? এই ভূমিরূপের পরিবর্তন ঘটায়। কিরকম? দেখো যে মনে করো এই যে পাহাড় পর্বত, এই যে পাহাড়টা আছে,
তো লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আছে। যেমন দেখো আমাদের হিমালয় পর্বতের জন্ম হয়েছে আজ থেকে প্রায় 12 কোটি বছর আগে। তাহলে 12 কোটি বছর ধরে হিমালয় পর্বত আছে, তাই তো। তো এই হিমালয় পর্বতের শিলাস্তরে কি হচ্ছে, 12 কোটি বছর ধরে কি পাচ্ছে, সূর্যের তাপ পাচ্ছে, তাই তো, চাপ পাচ্ছে, বৃষ্টিপাত ঘটছে, তাই তো। তাহলে এই দীর্ঘকাল ধরে যখন এই বাইরের বৃষ্টিপাত, উষ্ণতা, তাপ, তাই তো, এগুলো কি করবে, এগুলো এই যে পাহাড় আছে, পাহাড় পর্বতের বা ভূমিরূপের শিলাস্তরকে ভেঙে দেয়, শিলাস্তরকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, ঠিক আছে, শিলাস্তরকে ভাঙে। আবার মনে করো এই পাহাড় আছে, এই পাহাড় থেকে বৃষ্টির জলে নদী তৈরি হলো, ঠিক আছে, নদী গড়িয়ে নিচে নামবে, বা তুষারপাত হলো, হিমবাহ গড়িয়ে নিচে নামবে। তো এরা কি করবে, এই পাহাড় বা ভূমিরূপের কি শিলাস্তর ভাঙবে, ভেঙে নদীর স্রোতের সঙ্গে কি বয়ে নিয়ে যাবে, তাই তো। ফলে এই ভূমিরূপটার কি পরিবর্তন হয়ে যাবে কিনা, এই ভূমিরূপটার পরিবর্তন হয়ে যাবে, কারণ ভাঙবে, ভাঙার পরে কি ওখান থেকে শিলা বা পাথর বয়ে নিয়ে চলে যাবে। ফলে এই ভূমিরূপটার বা এই পাহাড়টার কিন্তু পরিবর্তন ঘটবে। ওকে, তো এই ভূপৃষ্ঠের বাইরে বা পৃথিবীর বাইরে যে শক্তিগুলো ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাহলে কি হবে, সূর্যের তাপ, তাই তো, নদী হতে পারে, তাই তো, বৃষ্টিপাত হবে, এরা ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়। আর যেহেতু এই শক্তিগুলো পৃথিবীর বাইরে আছে বা ভূপৃষ্ঠের বাইরে আছে, এই জন্য এদেরকে বহির্জাত শক্তি বলে। এখান থেকে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই যে হিমালয় পর্বত বলছি 12 কোটি বছর আগে উৎপত্তি হয়েছে, তো 12 কোটি বছর ধরে হিমালয় পর্বতের শিলাস্তর ভাঙছে, উষ্ণতা, চাপ, আর্দ্রতার দ্বারা ভাঙছে, হিমবাহ নদী এখান থেকে শিলাচূর্ণ বয়ে নিয়ে চলে যাচ্ছে, তাহলে হিমালয় পর্বতের উচ্চতা কমছে না কেন, তাই কিনা, বরং হিমালয় পর্বতের উচ্চতা ক্রমশ বাড়ছে। কেন এরকম হচ্ছে দেখো, তার কারণ হচ্ছে দেখো যে তাহলে আমরা দুটা শক্তির কথা বললাম, একটা কি ভূ অভ্যন্তরীণ শক্তি যার জন্য কি পর্বতটার গঠন হবে, তাই তো, আর একটা কি বাহ্যিক শক্তি যার জন্য কি এই পর্বতটার কি পরিবর্তন ঘটবে বা ভূমিরূপের পরিবর্তন ঘটবে। তো যদি এই বাহ্যিক শক্তি, বাইরের যে শক্তি আছে তার যা মাত্রা, তার তুলনায় বাহ্যিক শক্তির মাত্রার তুলনায় যদি এই ভূগাঠনিক শক্তি বা ভূ অভ্যন্তরীণ শক্তির মাত্রা বেশি হয়, তখন কি হবে, তখন কিন্তু এই ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাবে, ঠিক আছে, যেটা হিমালয় পর্বতে হচ্ছে। হিমালয় পর্বতের উচ্চতা কিন্তু এখনো বাড়ছে। আর যদি উল্টোটা হয়, যে এই ভূ অভ্যন্তরীণ শক্তির তুলনায় যদি বাহ্যিক শক্তির মাত্রা বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই ভূমিরূপের উচ্চতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাবে, কারণ এখান থেকে কি শিলা পাথর ভেঙে টুকরো টুকরো করে কি নিয়ে সরে যাবে নদী, হিমবাহ, এগুলো, ফলে এর উচ্চতা হ্রাস পাবে। এবার দেখো এই বাহ্যিক শক্তিগুলি যারা ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে, সেই শক্তিগুলোকে আবার, এই বাহ্যিক শক্তিগুলোকে আবার দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেখো যে স্থিতিশীল বাহ্যিক শক্তি, আর একটা হচ্ছে গতিশীল বাহ্যিক শক্তি, ঠিক আছে। স্থিতিশীল বাহ্যিক শক্তি কোনগুলো, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত, অধঃক্ষেপণ, এগুলো হচ্ছে স্থিতিশীল বাহ্যিক শক্তি। আর নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এরা হচ্ছে কি গতিশীল বাহ্যিক শক্তি। ওকে, তো এই বাহ্যিক শক্তিগুলি যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, সেই প্রক্রিয়াকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এবার আমরা এই বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কি কি দেখে নিয়ে চলো, ঠিক আছে। দেখো, বহির্জাত প্রক্রিয়ার একটি পদ্ধতি হলো অবরোহণ বা ডিগ্রেডেশন, ঠিক আছে। এই অবরোহণ কি, দেখো কিরকম, তোমরা দেখো, মনে করো এই কোনো একটা ভূমিরূপ আছে, উঁচু নিচু ভূমিরূপ, কোথাও উঁচু কোথাও নিচু। তো এরকম কোথাও উঁচু কোথাও নিচু এরকম ভূমিরূপকে কি বলা হয়, বন্ধুর ভূমিরূপ, তাই তো। উঁচু নিচু ভূমিরূপকে বলা হয় বন্ধুর ভূমিরূপ, এবড়ো খেবড়ো, তাই তো। তো দেখো, তো এই যে উঁচু নিচু ভূমিরূপ আছে, তো এই উঁচু নিচু ভূমিরূপের এই উঁচু অংশগুলো কি হবে, দীর্ঘদিন ধরে উঁচু অংশে ক্ষয় পাবে, তাই তো। তাহলে উঁচু অংশগুলি দীর্ঘদিন ধরে ক্ষয় হতে হতে এই উঁচু অংশগুলির উচ্চতা কি হবে, উঁচু অংশগুলির উচ্চতা ক্রমশ হ্রাস পাবে, তাই তো। কিসের মাধ্যমে, ক্ষয়ের মাধ্যমে উঁচু অংশের উচ্চতা হ্রাস পাবে,
তাই তো। তো এই ক্ষয়ের মাধ্যমে উচ্চভূমির বা উঁচু অংশের ক্রমশ ধীরে ধীরে উচ্চতা যে হ্রাস পায়, এই উচ্চতা হ্রাস পাওয়াকেই বলা হয় অবরোহণ বা ডিগ্রেডেশন। তাহলে এক কথায় কি বলবো, যে উচ্চভূমি ক্ষয়ের মাধ্যমে ক্রমশ উচ্চতা হ্রাস পাওয়াকেই বলা হয় অবরোহণ বা ডিগ্রেডেশন। আর এই ডিগ্রেডেশন বা অবরোহণ ঘটলে কি বলতো, নগ্নিভবন ঘটবেই। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। অবরোহণ প্রক্রিয়ার সঙ্গে নগ্নিভবন জড়িত। অবরোহণ প্রক্রিয়া ঘটলে নগ্নিভবন ঘটবেই। কেন, দেখো, এর কারণ বুঝতে গেলে নগ্নিভবন কি সেই সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। তোমরা ক্লাস 9-এ নগ্নিভবন পড়েছো, তাই কি না? তো তোমাদের জানা আছে নিশ্চয়ই, তবুও আমি একটু সহজ করে বলছি। দেখো, মনে করো এই কোনো একটা ভূপৃষ্ঠের উপরি অংশ, ভূপৃষ্ঠের উপরিভাগ, ঠিক আছে? ভূপৃষ্ঠের উপরিভাগে এটা একটা শিলাস্তর, আর মানে এদিকটা ভূ অভ্যন্তরের দিক, মাটির তলার দিক। এটা এ শিলাস্তর, তার নিচে আসে বি শিলাস্তর, তার নিচে আসে সি শিলাস্তর। তাহলে ভূপৃষ্ঠের উপরে কোনটা ভেসে আছে, উন্মুক্ত আছে কোনটা, এ শিলাস্তর। এবার এ শিলাস্তর কি করেছে, বি শিলাস্তরকে ঢেকে রাখছে। আবার বি শিলাস্তর কি করেছে, সি শিলাস্তরকে ঢেকে রাখছে, আবৃত করে আছে, তাই তো। এবার যদি এখানে ক্ষয় কাজ ঘটে, ক্ষয়ীভবন হয়, তাহলে কি হবে, এই যে এ শিলাস্তরে, মনে করো এ শিলাস্তরে ক্ষয়ীভবন হবে বা ক্ষয় হচ্ছে, তাহলে এ শিলাস্তর ক্ষয় হলে কি হবে, এই শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এখান থেকে কি দূরে সরে যাবে, তাই তো। এই শিলাস্তর ক্ষয় হয়ে দূরে সরে গেল। এর ফলে কি হবে, নিচে যে বি শিলাস্তর ছিল সেটা কি, সেটা ভূপৃষ্ঠের উপরে কি উন্মুক্ত হয়ে যাবে, তাই কি না? ভূপৃষ্ঠের উপরে উন্মুক্ত হয়ে যাওয়া, এই উন্মুক্ত হয়ে যাওয়াটাকে কি বলা হয়, নগ্নিভবন। নগ্ন মানে কি, উলঙ্গ, তাই তো, ন্যাংটা হয়ে যাওয়া, তাই তো। তো এখানে বি শিলাস্তরটা আগে কি ছিল, এ শিলাস্তর দিয়ে ঢাকা ছিল। এবার কি হলো, বি শিলাস্তর উলঙ্গ হয়ে গেল, ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে গেল। তাহলে এই প্রক্রিয়াটা নগ্নিভবন, তাই তো। তাহলে এখানে অবরোহণের ক্ষেত্রেও নগ্নিভবন হচ্ছে, তাই কি না? কারণ এই ছিল ভূমিরূপটা, উচ্চভূমিটা, তাই তো। এবার উচ্চভূমির এই উপরের এইটুকু অংশ কি হলো, ক্ষয় হয়ে দূরে সরে গেল, তাই তো। ক্ষয় কাজের মাধ্যমে দূরে সরে গেল, ক্ষয়ীভবনের মাধ্যমে দূরে সরে গেল। ফলে এই যে ভিতরের এই অংশটা কি হলো, কি বাইরে বেরিয়ে আসলো বা ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে গেল। তাহলে এই ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যাওয়া মানে কি, নগ্নিভবন, তাই তো। তার মানে এই অবরোহণ ঘটলে কি ঘটবে, অবরোহণ ঘটলে কি নগ্নিভবন ঘটবেই বা অবরোহণের সঙ্গে নগ্নিভবন যুক্ত থাকে। এরপর দেখো, এই বহির্জাত প্রক্রিয়ার আরেকটি পদ্ধতি হলো আরোহণ বা এগ্রাডেশন, ঠিক আছে। আরোহণটা কিরকম দেখো, তাহলে দেখো এখানে এই যে উচ্চভূমিটা ছিল, তাই তো, উচ্চভূমি ক্ষয়ের মাধ্যমে এখান থেকে উচ্চভূমির কিছু অংশ দূরে সরে গেল, তাই তো। আর উচ্চভূমির উচ্চতা হ্রাস পেল, সেটা হচ্ছে কি অবরোহণ। তাহলে এই যে এইটুকু অংশ, এখানকার শিলা চূর্ণ পাথর টাথর নুড়ি এগুলো দূরে সরে গেল। তো এগুলো গিয়ে কোথাও না কোথাও জমা হবে, তাই কি না? কোথায় জমা হবে, নিচু এলাকাগুলোতে গিয়ে জমা হয়ে নিচু এলাকা ভরাট হবে। তার মানে এখান থেকে এই শিলা চূর্ণ পাথর নুড়ি এগুলো গিয়ে কি হবে, এখানে জমা হয়ে এই জায়গাটা ভরাট করবে, তাই তো। এখানকার ঠিক তাই, এখানকার কিছু অংশ, এখানকার এই ভাঙা অংশ এখানে গিয়ে জমা হয়ে কি হবে, এই জায়গাটা ভরাট করবে, তাই তো। তাহলে যেখানে জমা হয়ে ভরাট করছে, ভূগোলের ভাষায় জমা হওয়াকে কি বলছি, সঞ্চয়, তাই তো। কি বলি, সঞ্চয়, তাই তো। তাহলে এখানে এই যে নিচু এলাকায় বা নিচু ভূমিতে, নিম্নভূমিতে কি হচ্ছে, এই সঞ্চয় হচ্ছে। সঞ্চয় হলে কি হবে, এই নিম্নভূমির উচ্চতা বাড়বে, তাই কি না? নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পাবে, তাই তো। তো এরকম যে সঞ্চয়ের মাধ্যমে বা জমা হওয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা যদি বৃদ্ধি পায়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় এই আরোহণ বা এগ্রাডেশন। ক্লিয়ার? তার মানে সঞ্চয়ের মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পাওয়াকেই বলা হয় কি আরোহণ বা এগ্রাডেশন। তাহলে আরোহণের ক্ষেত্রে কি নগ্নিভবন ঘটছে, আরোহণের ক্ষেত্রে কিন্তু নগ্নিভবন ঘটছে না। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি, 2 মার্কসের প্রশ্ন হতে পারে। এবার নিশ্চয়ই তোমরা এটা লিখতে পারবে, তাই কি না? কিভাবে লিখবে দেখো,
যে এই অবরোহণ প্রক্রিয়ায় কি হয়, অবরোহণ প্রক্রিয়ায় উচ্চভূমির উচ্চতা হ্রাস পায়, তাই তো উচ্চভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়। আর এই আরোহণ প্রক্রিয়ায় কি হয়, এই নিম্নভূমির উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়। একটা পার্থক্য হলো। আর একটা পার্থক্য কি হবে, এই ক্ষয় কাজের মাধ্যমে, তাই কি না, ক্ষয়ের মাধ্যমে বা ক্ষয়ীভবনের মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া ঘটে, আর এই সঞ্চয়ের মাধ্যমে আরোহণ প্রক্রিয়া ঘটে। এই তো আরেকটা কি পার্থক্য হতে পারে, আরেকটা পার্থক্য হতে পারে যে অবরোহণ প্রক্রিয়ার সাথে কি নগ্নিভবন জড়িত, অবরোহণ প্রক্রিয়া ঘটলে নগ্নিভবন ঘটবে, কিন্তু এই আরোহণ প্রক্রিয়ার সঙ্গে কি নগ্নিভবন জড়িত, আরোহণ ঘটলে কি নগ্নিভবন ঘটবে, আরোহণ ঘটলে নগ্নিভবন ঘটবে না। আরোহণ ঘটলে কি ঘটবে, আরোহণ ঘটলে স্তূপীকরণ ঘটবে, মানে জমা হওয়াটাকেই বলা হয় স্তূপীকরণ। তাহলে আরোহণ প্রক্রিয়ায় কি স্তূপীকরণ ঘটবে। এরপর দেখো, এই বহির্জাত প্রক্রিয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে এই পর্যায়ন বা গ্রেডেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের প্রশ্ন হয় যে পর্যায়ন বলতে কি বোঝো। ঠিক আছে, তো এই পর্যায়ন বা গ্রেডেশন কিরকম দেখো। তাহলে এখানে আমরা কি দেখলাম, এই বন্ধুর ভূমিরূপে কি ঘটছে, উচ্চভূমিতে অবরোহণ হচ্ছে আর নিম্নভূমিতে কি আরোহণ হচ্ছে। এই তো উচ্চভূমির উচ্চতা ক্ষয় কাজের মাধ্যমে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, আর নিম্নভূমির উচ্চতা সঞ্চয়ের মাধ্যমে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো এভাবে যদি দীর্ঘকাল চলতে থাকে তাহলে কি হবে, তাহলে এই যে বন্ধুর এবড়োখেবড়ো ভূমিটা আছে, এই বন্ধুর এবড়োখেবড়ো ভূমিটা কি হবে, এক সময় এই সমতল ভূমিতে পরিণত হবে, তাই কি না, এই এবড়োখেবড়ো ভূমিটা এক সময় সমতল ভূমিতে পরিণত হবে, তাই তো। তাহলে এই যে সমতল ভূমিতে পরিণত হলো, কিছুটা অংশ সমতল হলো কি জন্য, এইটুকু অংশ বা এখানে সমতল হলো কি জন্য, অবরোহণ প্রক্রিয়ায়, তাই তো, অবরোহণ প্রক্রিয়ায় নিচু হলো, আর কিছু অংশ কি আরোহণ প্রক্রিয়ায় উচ্চতা বৃদ্ধি পেয়ে পুরো ভূমিরূপটা সমতল ভূমিতে পরিণত হলো, তাই তো। তো এই অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া ঘটতে থাকলে কোনো বন্ধুর ভূমিরূপ কি হয়, সমতল ভূমিতে পরিণত হয়। এই সমতল ভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় এই পর্যায়ন বা গ্রেডেশন। ঠিক আছে, এটা কিন্তু খুব প্রশ্ন হয়। একবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ছিল যে বন্ধুর ভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলে, তাহলে এর উত্তর কি হবে, এর উত্তর হবে পর্যায়ন। তাহলে আমরা এই পর্যায়ন সমান সমান কি বলতে পারি, পর্যায়ন সমান সমান অবরোহণ প্লাস আরোহণ। ওকে, দেখো এই পর্যায়ন বা গ্রেডেশন, মনে রাখবে এই গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালিসবারি, মনে রাখবে। তাহলে গ্রেডেশন কথাটি কে প্রথম ব্যবহার করেন, চেম্বারলিন ও স্যালিসবারি। ওকে, এই গ্রেডেশন কথাটি আসছে এই গ্রেড শব্দ থেকে, গ্রেডেশন শব্দটি আসছে গ্রেড থেকে, আর এই গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। এই দুটাই কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তাহলে গ্রেড কথা প্রথম ব্যবহার করেন কে, জি.কে. গিলবার্ট, আর এই গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করেন কে, চেম্বারলিন ও স্যালিসবারি। আমরা আরেকটা বিষয় মনে রাখবে, এই যে তিনটা প্রক্রিয়া বা তিনটা পদ্ধতি, অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন, এই তিনটা কি পরস্পর সম্পর্কযুক্ত, তাই কি না, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে। বুঝতেই পারছো কিভাবে সম্পর্কযুক্ত, তাই কি না। কিভাবে, যে কোনো স্থানে অবরোহণ যদি ঘটে, কোনো স্থানে অবরোহণ ঘটলে অন্য একটা স্থানে কি এই আরোহণ ঘটবেই, তাই কি না। কোনো স্থানে অবরোহণ ঘটলে অন্য একটা স্থানে আরোহণ ঘটবে, আর কোনো এক স্থানে অবরোহণ আরেক স্থানে আরোহণ যদি হয়, মানে এক স্থানে অবরোহণ আরেক স্থানে আরোহণ হচ্ছে, তাহলে কি এই পর্যায়ন ঘটবেই, তাই তো। তো এভাবে তিনটা প্রক্রিয়া বা তিনটা পদ্ধতি পরস্পর সম্পর্কযুক্ত। এবার আমরা দেখে নিই চলো এই বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি। ওকে, দেখো বহির্জাত প্রক্রিয়ার প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীরে ঘটে, অত্যন্ত ধীর। বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীর প্রক্রিয়া, ঠিক আছে। যেমন দেখো, তুমি যদি কোনো নদীর পাড়ে যাও, তাহলে নদী কি করছে, নদী তার পরিবর্তন ঘটাচ্ছে, তাই তো, তার গতিপথের পরিবর্তন ঘটাচ্ছে, নদীর পাড়ের পরিবর্তন ঘটাচ্ছে, তাই তো। তো তুমি নদীর পাড়ে গিয়ে কিন্তু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে দেখতে পাবে না, বুঝতে পারবে না নদী পরিবর্তন করছে কিনা। তো কোনো একটা নদীর পাড়ে এখন গেলে, আবার যদি 30 বছর পরে যাও, তাহলে গিয়ে বুঝতে পারবে যে নদী কিছুটা পরিবর্তন
করেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে বহির্জাত প্রক্রিয়ায় স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি, আগেই বলেছি স্থিতিশীল কোনগুলো, গতিশীল কোনগুলো, স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি একত্রে বা একসঙ্গে কাজ করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে বহির্জাত শক্তির বা বহির্জাত প্রক্রিয়ার যে শক্তি, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এটা কিন্তু প্রশ্ন হয় বহির্জাত শক্তির মূল উৎস কি? তাহলে এর উত্তর কি হবে? বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। 4 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি, দেখো যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়িত ঢাল বা গ্রেডেড স্লোপ, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়িত ঢালের সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো যদি প্রশ্ন হয় বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি, 2 মার্কসের প্রশ্ন হবে, তো এই 4টা বৈশিষ্ট্য লিখলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।